আজ ভোরবেলায় যখন নদীর ধারে এলাম তখন কুয়াশার ভেতর সূর্যের আলোটা যেন সোনার মতো ঝিলমিল করছিল। আমি জালটা পানিতে ফেলেই বুঝলাম আজকের দিনটা আলাদা কিছু। নদীর নিচে একটা ভারী টান অনুভব হচ্ছিল, যেন জল নিজেই আমার জাল ধরে টানছে। জীবনে এমন অনুভূতি খুব কম বার পাই গোপাল। বাবা, তোমার হাতের জালটা শুধু একটা দড়ি আর সুতো নয়, আমার কাছে এটা আশ্চর্য এক গল্প। ছোটবেলায় দেখতাম তুমি এক হাতে জাল ফেলো আর চোখ বন্ধ করে বলো, এখন জাল ঘুমোচ্ছে। তখন বুঝতাম না। আজ আমি বুঝি তুমি আসলে নদীর সঙ্গে কথা বলতে জানো। জাদু না রে বাবা, এটা বছরের পর বছর নদীর ভাষা শেখার ফল। নদী মানুষকে সব শেখায়, যদি সে মন দিয়ে শোনে। মানুষ ভাবে জেলে মানে শুধু পরিশ্রমী লোক, কিন্তু আসলে আমরা প্রকৃতির ছাত্র। প্রতিদিন নতুন করে শিখি নদীর মেজাজ কেমন, স্রোত কেমন, ঢেউ কেমন। বাবা, তোমার মুখে নদীর কথা শুনে আমার বুকটা ভরে যায়। আজ যখন তোমার পাশে দাঁড়িয়েছিলাম, এই নদী তোমার পরিশ্রম, তোমার ঘামের সাক্ষী। তুমি বলেছিলে বড় মাছ ধরতে হলে মন শান্ত রাখতে হয়। আজ বুঝলাম শান্ত মন মানে নদীকে ভালোবাসা, নদীকে বিশ্বাস করা। হ্যাঁ রে গোকাল, মন শান্ত থাকলে নদীও তোর বন্ধু হয়। মাছ ধরা মানে শুধু কাজ না। যখন জাল ফেলিস তখন মনকে সব চিন্তা থেকে মুক্ত রাখতে হয়। তখন নদী তোর দিকে নিজের দান খুলে দেয়। বড় মাছ পাওয়া মানে ভাগ্য না, মানে নদীর আশীর্বাদ পাওয়া। এই মাছটা দেখো বাবা, এত বড় মাছ আমি জীবনে দেখি নাই। মনে হয় পুরো গ্রাম ভরপুর খাবে আজ। মা তো খুশিতে গান গাইবে, নন্দিনী পাতা নিয়ে আসবে, মাস্টার মশাইও হয়তো বলবেন আজ হরিদাসের ঘরে উৎসব। তুই জানিস গোপাল, আমি যত বড় মাছ ধরেছি কখনো একা খাইনি, ভাগ করেই খাই। কারণ মাছের স্বাদ বাড়ে ভাগ করলে। নদীও তো তাই করে, সে কখনো নিজের জল এক জায়গায় রাখে না, চারপাশে বিলিয়ে দেয়। মানুষ যদি নদীর মতো হতে পারত তাহলে দুনিয়ায় কষ্ট কমে যেত। বাবা, ছোটবেলায় মনে আছে যখন তোমার সঙ্গে নদীতে যেতাম, ভয় পেতাম জাল টানতে, মনে হতো জলের নিচে কোনো দানব আছে। আর আজ আমি নিজেই সেই জাল টানি, আর দেখি তুমি পেছনে দাঁড়িয়ে হাসছ। আমি ভাবি একদিন হয়তো তোমার জায়গায় আমিই থাকব। তুই এখন আমার চোখের আলো গোপাল। আমি চাই তুই শুধু মাছ ধরবি না, প্রকৃতিকে ভালোবাসবি। মানুষের পেট ভরানোই জেরের কাজ না, মানুষের মনে তৃপ্তি দেওয়া সেটাই আসল কাজ। মনে রাখিস, নদীকে সম্মান করলে তুই কখনো খালি হাতে ফিরবি না। বাবা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার মতো পরিশ্রমী, সৎ আর প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল মানুষ হওয়ার চেষ্টা করব। আমি শুধু তোমার ছেলে না, তোমার উত্তরাধিকার। তুমি যে নদীর গল্পটা শুরু করেছ, আমি সেটা চালিয়ে যাব। যতদিন এই নদী বইবে ততদিন মানুষ মনে রাখবে হরিদাস কাকা ছিলেন এক সত্যিকারের নদীর সন্তান। শোনো গোপাল, আজ তোমার মুখের হাসিটা দেখে মনে হচ্ছে নদী নিজে তোমাকে আশীর্বাদ দিয়েছে। সকালবেলায় যখন তুমি জাল নিয়ে বের হয়েছিলে, আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলাম সূর্যের আলো তোমার গায়ে পড়ছিল। তুমি জানো, হাসিটা শুধু আমার না, তোমারও। যখন আমি নদীতে জাল ফেলি তখন তোমার মুখটা মনে পড়ে। ভাবি যদি মাছ ধরি তোমার মুখে হাসি ফুটবে। তুমি ঘরে চুলা ধরাও, আমি জাল ফেলি। আমাদের দুজনের কাজেই জীবনের শ্বাস লুকিয়ে আছে। গোপাল, আমি তো প্রতিদিনই ভয় পাই। এই নদীটা বড় ভয়ানক, কখনো শান্ত, কখনো উগ্র। তবু তুমি নির্ভয়ে নৌকায় ওঠো, জাল ফেলো। ভাবি কি শক্তি তোমার ভেতরে আছে। হয়তো তোমার বাবার মতোই তুমি নদীর সন্তান। আজ যখন তুমি ফিরলে, নদী ভয়ানক না, সে মায়ের মতো। মাঝে মাঝে সে রাগ দেখায়, কিন্তু কখনো অবিচার করে না। আমি যখন নৌকায় যাই আমি ওকে প্রণাম করি, বলি, মা, আজ যদি কিছু দাও গ্রামের সবাইকে দেব। আজ সে দিয়েছে, তাই আমি কৃতজ্ঞ। তুমি এমন বললে আমার চোখে জল এসে যায় গোপাল। গ্রামের লোকেরা ভাবে আমি শুধু ঘর সামলাই, কিন্তু তুমি জানো আমি কিভাবে তোমার ফেরার অপেক্ষায় থাকি। প্রতিবার নৌকা চলে গেলে মনে হয় বুকের ভেতর কিছু ফাঁকা হয়ে গেল। আর আজ যখন তুমি ফিরলে, তোমার হাতে বিশাল মাছ দেখে মনে হলো ঈশ্বর সত্যিই আমাদের দিকটা দেখছেন। তুমি জানো লক্ষ্মী, এই নদী আমাকে শুধু মাছ দেয়নি, আমাকে মানুষ বানিয়েছে। আমি ছোটবেলায় বাবার সঙ্গে যেতাম, তখন ভাবতাম নদী মানেই রোমাঞ্চ। কিন্তু যখন বিয়ে করলাম, তোমার চোখে দায়িত্ব দেখলাম, এখন আমি জানি প্রতিটা মাছের পেছনে তোমার অপেক্ষা, তোমার প্রার্থনা, তোমার নিঃশব্দ ভয় লুকানো থাকে। তোমার মুখে এমন কথা শুনলে মনে হয় আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমি জানি নদী তোমার জীবনের সঙ্গী,
কিন্তু আমি চুপচাপ একটা কথা বলি, তুমি যদি একদিন নদীকে হারাও, আমিও হারাব। তাই প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার নৌকা যেন সবসময় ঘরে ফেরে। লক্ষ্মী, আমি যখন ঢেউয়ের মধ্যে থাকি তখন অনেক সময় চোখ বন্ধ করে ভাবি, তুমি উঠোনে বসে চুলার আগুনে হাত দিচ্ছ, পাখা দিয়ে আগুন জ্বালাচ্ছ, আর দূর থেকে নৌকাটার দিকে তাকিয়ে বলছ, এই নৌকাটা আমার মানুষটাকে ফিরিয়ে আনবে। তুমি বুঝতেই পারো না গোপাল, তোমাকে ছাড়া এই ঘরটা কতটা নিঃশব্দ হয়ে যায়। উঠোনে হাঁস ডাকলেও মনে হয় কারোর হাসির অভাব। আজ তোমার হাতের মাছটা শুধু খাবার না, এটা তোমার ফেরা, তোমার জয়ের চিহ্ন। আমি চাই তোমার মতো সব মানুষ বুঝুক, ভালোবাসা মানে একে অপরের জন্য পরিশ্রম করা, একে অপরের সুরক্ষায় প্রার্থনা করা। লক্ষ্মী, তুমি জানো, আমি নদীর পাশে দাঁড়িয়ে যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম এই মেয়েটার চোখে জলের মতো শান্তি আছে। আজ এত বছর পরও সেই শান্তিটা আমার জীবনের নোঙর হয়ে আছে। মাছ, টাকা, সংসার সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার সেই চোখের ভালোবাসা আর নদীর গন্ধ, এই দুটোই আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে। ঝর্ণা, আজ স্কুল থেকে ফিরতে ফিরতে দেখলাম মাঠে ছোট ছোট বাচ্চারা কাদা মেখে খেলছে। তাদের মুখে এমন হাসি, এমন উচ্ছ্বাস, মনে হচ্ছিল ওরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি ভাবলাম, যদি বইয়ের পড়াটা ওদের সেই হাসির মতো সহজ করে শেখানো যেত, তাহলে জীবন কত সুন্দর হতো। বাবা, তোমার কথা শুনলে আমার বুকটা গরম হয়ে ওঠে। আমি স্কুলে গিয়ে দেখি কিছু বাচ্চা জুতো পরে না, বই নেই, তবুও ক্লাসে হাসে। আমি ভাবি, ওরা এত কষ্টও কেমন হাসে? হয়তো তুমি ঠিকই বলো, শিক্ষা মানে মন কি আলোকিত করা, না যে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। আমি যদি বড় হই, আমি তোমার মতো শিক্ষক হতে চাই, যিনি শুধু পড়ান না, মানুষ তৈরি করেন। ঝর্ণা, তুমি জানো, আমি যখন তোমার বয়সে ছিলাম তখন স্কুল বলতে ছিল একটা খড়ের ছাউনি আর মাটির ঘর। বই ছিল একটা, পাতা ছেঁড়া, কিন্তু তবু আমরা শিখতাম, কারণ শেখার তৃষ্ণা ছিল। আজকাল স্কুল বড় হয়েছে, কিন্তু অনেকের ভেতর সেই তৃষ্ণা হারিয়ে গেছে। তাই আমি সবসময় বলি, শিক্ষা যদি হৃদয় থেকে না আসে, তবে সেটা শুধু মুখস্থ জ্ঞান হয়ে থাকে। বাবা, তোমার কথা শুনলে মনে হয় শিক্ষা যেন নদীর মতো। নদী যেমন কখনো থামে না, তেমনি শেখারও শেষ নেই। আমি মাঝে মাঝে ভাবে, গ্রামের মেয়েরা যদি সবাই স্কুলে যেতে পারত, তাহলে আমাদের গ্রামের মুখটা পাল্টে যেত। মা বলে, মেয়েরা নাকি রান্নাঘরে বেশি মানায়, কিন্তু আমি তোমার মেয়ে, আমি জানি জ্ঞানের আগুনও এক ধরনের রান্না, যা জীবনের অন্ধকার দূর করে। তুই একদম আমার মেয়ে হয়ে কথা বলেছিস ঝর্ণা, আমি গর্বিত। মেয়েরা যখন শিক্ষিত হয় তখন গোটা সমাজ বদলে যায়। তোর দাদি কোনোদিন স্কুলে যায়নি, তাই তার সব জ্ঞান ছিল অভিজ্ঞতা থেকে। কিন্তু আজকের মেয়েরা বই পড়ে, প্রশ্ন করে, উত্তর খোঁজে। এই প্রশ্ন করার সাহসটাই হলো আসল শিক্ষা। তুই যদি একদিন শিক্ষিকা হস, মনে রাখবে, তোর শিক্ষার্থীর চোখে যেন সবসময় আলো জ্বলে। বুড়িমা, তুমি আবার সেই পুরনো পিঠা বানাচ্ছ? আমি তো বলেছিলাম আজ নতুন করে কিছু করো। একঘেয়ে লাগে তোমার ওই নারিকেল গুড়ের স্বাদটা। আমি শহরের দোকানে খেয়েছিলাম চকোলেট পিঠা। আহা, ওরকম যদি তুমি বানাতে পারতে। ওরে পাগলা, শহরে চকোলেট পিঠা মুখে গলে যায় ঠিকই, কিন্তু তাতে গ্রামের গন্ধ থাকে না। আমি যেই পিঠা বানাই তাতে আছে ধানের গন্ধ, কাঠের আগুনের উষ্ণতা আর ভালোবাসার স্বাদ। ওসব দোকানের জিনিসে শুধু চকচকে মোড়ক, ভেতরে ফাঁকা। বুড়িমা, তুমি সব সময় গ্রামের প্রশংসা করো, শহরের কিছুই তোমার ভালো লাগে না কেন? শহরে বিদ্যুৎ আছে, আলো আছে, গাড়ি আছে। আমি বড় হলে ওখানেই যাব। যা খুশি বল হাবুল, শহরে আলো আছে ঠিকই, কিন্তু শান্তি আছে। ওদের আলো চোখে লাগে, মন আলোকিত করে না। এখানে যখন চাঁদ ওঠে, বাতাসে ধান ফুলের ঘ্রাণ আসে, তখন যে শান্তি পাই, ওটা কোনো বিদ্যুতে মেলে না রে। তুই বড় হলে বুঝবি। বুড়িমা, তুমি ছোটবেলায় কেমন ছিলে? আমিও কি তোমার মতো দুষ্টুমি করতাম? আমি ছোটবেলায় এমন দুষ্ট ছিলাম যে আম্মা আমার নাম রেখেছিল ঝড়। বাঁশঝাড়ে উঠতাম, খালে ঝাঁপ দিতাম, গরুর দড়ি কেটে পালিয়ে যেতাম। কিন্তু তখন দুষ্টুমি মানে ছিল স্বাধীনতা, এখনকার মতো মোবাইল হাতে বসে থাকা না। তাই বলি রে, তুই যত দুষ্ট হবি
মন যেন ভালো রাখিস। বুড়িমা, তুমি সব সময় বলো ভালো মানুষ হবি, কিন্তু ভালো মানুষ কেমন? ভালো মানুষ সে যে নিজের লাভের আগে অন্যের ক্ষতি না ভেবে কাজ করে। ভালো মানুষ মানে শুধু নামাজ পূজা না, ভালো মানুষ মানে যে হাসায়, সাহায্য করে, ক্ষমা করে। মনে রাখিস হাবুল, একদিন তুই বড় হবি, কিন্তু বড় মানুষ হতে হলে আগে ভালো মানুষ হতে হয়। বুড়িমা, আমি যদি একদিন বড় অফিসার হই, তোমাকে একটা বড় ঘর বানিয়ে দেব, তোমার জন্য টিভি কিনব, ফ্রিজও। তুই অফিসার হবি, এই কথাটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার।